এর আগের ক্লাসে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রথম অংশটা পড়েছি। আজকে আমাদের ক্লাসের পড়ার বিষয় হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বিতীয় অংশ। তো চলো সরাসরি আমরা বোর্ড ওয়ার্কে চলি। ওয়েলকাম। এটা অল্টারনেটিং কারেন্টের সেকেন্ড ক্লাস, প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহের দ্বিতীয় ক্লাস। একটু রিক্যাপ করে নি আমরা কি কি পড়েছি। অল্টারনেটিং কারেন্ট প্রথম ক্লাসে আমরা পড়েছি যে অল্টারনেটিং কারেন্ট কাকে বলে। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আরএমএস, পিক ভ্যালু যে দুটো খুব দরকারি জিনিস আমাদের বের করতে হয়, ওটা ওর যে কোনো অল্টারনেটিং কোয়ান্টিটির ক্যারেক্টারিস্টিক, সেটা আমরা করেছি। আর তিনটে সার্কিট আমরা করেছি, সার্কিট অ্যানালিসিস করেছি। একটা হচ্ছে পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ আর পিওর ইন্ডাকটিভ। আর ফেজার ডায়াগ্রামটা আমরা পড়েছি। আজকের ক্লাসে আমরা ফেজার ডায়াগ্রামটাকে অ্যাপ্লাই করতে শুরু করব, মানে ফেজার ডায়াগ্রাম দিয়েই আমাদের কাজটা হবে। তো ফেজার ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি না, ফেজার ডায়াগ্রাম বলতে আমরা যেটা বুঝেছি সেটা কি জিনিস না, প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ এবং প্রত্যাবর্তী তড়িৎ চালক বলকে ঘূর্ণি ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করা, মানে the representation of alternating EMF and current by the rotating vector। এখন দেখো, প্রথম যে সার্কিটটা আমরা করছি সেটা হচ্ছে এলআর সার্কিট, এবং এগুলো আমরা সিরিজ সার্কিটই করছি। এল আর সিরিজ, এল আছে আর আছে, তারা সিরিজে রয়েছে এবং একটা অল্টারনেটিং ইএমএফ এর সঙ্গে তারা যুক্ত। এখানে আমাদের একটা অ্যাজাম্পশন নিতে হবে। কি অ্যাজাম্পশন নেব না, আমরা অ্যাজাম্পশন নেব যে এই যে সার্কিটের দুটো কম্পোনেন্ট আছে, এখানে এল আছে এবং আর আছে, এদের মধ্য দিয়ে কারেন্ট সেম ফেজে ফ্লো করছে। মানে কারেন্টটাকে আমরা বলছি কি যে যতগুলো পার্ট আছে, যতগুলো পয়েন্ট আছে, যেহেতু সিরিজ কারেন্ট তো সেম যাবে, তো সেই জন্য আমরা বলছি যে এই অল্টারনেটিং কারেন্টটা প্রত্যেকটা কম্পোনেন্টে সেম ফেজাল, প্রত্যেকটা কম্পোনেন্টে একই দশায় প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা কি ধরলাম না, হিয়ার দ্য অল্টারনেটিং কারেন্ট at all point in the series circuit has same amplitude and phase। মানে প্রত্যেকটা পয়েন্টে তাদের অ্যাম্প্লিটিউডে যে ভ্যারিয়েশন হবে, অর্থাৎ সেটা আইডেন্টিক্যাল কারেন্ট যাচ্ছে। কিন্তু যদি আমরা কারেন্টকে সেম ফেজাল ধরি, তাহলে কারেন্ট আর ভোল্টেজ, যেমন আর এর অ্যাক্রসে কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজাল ছিল, একই দশায় ছিল, ঠিক আছে। কিন্তু ইন্ডাকটিভ কয়েলে আমরা কি ছিল, আমরা বলেছিলাম যে কারেন্ট পিছিয়ে আছে, তাহলে ইএমএফ এগিয়ে থাকবে, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাসে করেছি। তাহলে কারেন্ট পিছিয়ে থাকবে, তার মানে ইএমএফ এগিয়ে থাকবে। তাহলে এখানে লজিকটা হলো প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্য দিয়ে কারেন্ট সেম ফেজাল, সেম অ্যাম্প্লিটিউড। তাহলে ইন্ডাকটেন্স এই এল এর অ্যাক্রসে কি হবে না, এল এর অ্যাক্রসে কারেন্ট যেহেতু আর এবং এল দুজনের মধ্যেই সমান, তাহলে আমরা বলতে পারি এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কারেন্টের থেকে π/2 দশাকোণে এগিয়ে থাকবে, মানে লিডিং ফ্রম দ্য কারেন্ট, লিডিং বাই দ্য কারেন্ট। তাহলে এখানে আমরা কি বলছি না, VR ইকুয়াল টু IR, ভোল্টেজ অ্যাক্রস আর, আর এর দুই প্রান্তে বিভব, আর সেটা কি না সেম ফেজ উইথ দ্য কারেন্ট, কারেন্টের সঙ্গে একই দশায় রয়েছে। VL ইকুয়াল টু I ইন্টু XL, ভোল্টেজ অ্যাক্রস L, দ্যাট ইজ লিড বাই এ ফ্যাক্টর π/2, কারণ ভোল্টেজটা π/2 ফ্যাক্টরে এগিয়ে আছে। এবার আমরা ফেজার ডায়াগ্রাম আঁকছি। ফেজার ডায়াগ্রাম মানে সাংঘাতিক কিছু জিনিস নয়, আমরা প্রথমে এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকছি। এটা খুব ইজি ট্রিটমেন্টে আমি তোমাদের শেখাচ্ছি, খুব সোজা ভাবে। এক্স আর ওয়াই
দুটো অ্যাক্সেস আঁকলাম। এই অ্যাক্সেসের মধ্যে আমরা দেখো এক্স অ্যাক্সেসে প্লট করে দিয়েছি কারেন্ট, মানে কারেন্টটাকে আমরা ডিনোট করছি এক্স অ্যাক্সিস দিয়ে। তাহলে কারেন্ট যদি এক্স অ্যাক্সিসে থাকে তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টের সঙ্গে সেম ফেজাল থাকবে, তার মানে সে এক্স অ্যাক্সিসে থাকবে। তাহলে ভিআর অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স সে কোথায় থাকবে? অ্যালং এক্স অ্যাক্সিস। কিন্তু এল এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কি হবে না, সেটা π/2 ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, তার মানে এই ভিএলটা ওপরের দিকে থাকবে। দেখো কারেন্ট যেদিকে আছে তার থেকে π/2 দশা কোণে এগিয়ে আছে। তাহলে এখানে আমরা একটা ফিগার পেলাম, এটাই হচ্ছে ফেজার ডায়াগ্রাম এই সার্কিটের জন্য। তাহলে let us consider the phasor diagram of the circuit. VR and current are represented by x-axis and VL is represented by y-axis. তাহলে এদের রেজাল্টেন্ট কে? OC। তাহলে OC স্কয়ার ইকুয়াল টু OA স্কয়ার প্লাস OB স্কয়ার, পাইথাগোরাস থিওরেম। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। এখন ভিআর মানে কি? আর ইন্টু আই, তার মানে আর স্কোয়ার আই স্কোয়ার। আর ভিএল মানে কি? এক্সএল ইন্টু আই, তাহলে এক্সএল স্কোয়ার আই স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু মানে ই ইকুয়াল টু হলো আই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ারের রুট ওভার। তাহলে আই ইকুয়াল টু কি হলো? ই, নিচে আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ারের পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আই আমরা পেলাম। তাহলে আই যদি আমরা পাই তাহলে দেখো এই যে আর স্কোয়ার এল স্কোয়ারের যে পাওয়ার হাফ, এটাকে আমরা বলি ইম্পিডেন্স। যখন শুধু এল শুধু আর ছিল তখন আমরা বলেছিলাম রিঅ্যাক্টেন্স, এখন যখন দুজনে আছে তখন এটাকে আমরা বলবো ইম্পিডেন্স। ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, বর্তনীর প্রতিঘাত। ছবি থেকে আমরা বলতে পারি ফেজ অ্যাঙ্গেল, অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজের মধ্যে এখন মানে রেজাল্টেন্ট যে ফ্যাক্টরগুলো বেরোলো তার মধ্যে যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ফ্যাক্টর সেটা হচ্ছে ট্যান ফাই। ট্যান ফাই হচ্ছে ওবি বাই ওএ, তার মানে ভিএল বাই ভিআর। ভিএল বাই ভিআর মানে হচ্ছে এক্সএল ইন্টু আই, নিচে আর ইন্টু আই, আই আই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্সএল বাই আর। এবার এক্সএল মানে কত? ওমেগা এল বাই আর। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু ওমেগা এল বাই আর। আবার কস ফাই যদি আমরা বের করি তাহলে ভিই বাই রেজাল্টেন্ট মানে আর। তাহলে এখানে কি হবে? আর ইন্টু আই, আর এটার বদলে আমরা জেড লিখেছিলাম, এই যে ইম্পিডেন্স মানে জেড, তাহলে জেড ইন্টু আই। তাহলে জেড এর ভ্যালু এখানে কত? আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, তার পাওয়ার হাফ। তাহলে সো অ্যাভারেজ পাওয়ার ইন দ্য এন্টায়ার সার্কিট সেটা হচ্ছে ইআরএমএস, আইআরএমএস আর cos phi এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে আর আলাদা করে ফেজার ডায়াগ্রাম যেহেতু আমরা এঁকে ফেলেছি সেই জন্য আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে করার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে আমরা ফেজার ডায়াগ্রাম দিয়ে করেছি। ফেজার ডায়াগ্রাম দিলে আমরা বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত বা তাদের পাওয়ার ফ্যাক্টর কত। দেখি আরেকটা সার্কিট করি, তাহলে আরো একটু ভালো বোঝা যাবে। ধরো এটা হচ্ছে সিআর সার্কিট, সিআর সিরিজ সার্কিট। তাহলে এখানে সি আছে আর এখানে আর আছে, এটা অল্টারনেটিং সেই ভোল্টেজ। তাহলে এখানে আমরা ধরলাম কি সেই একই লজিক, অল্টারনেটিং কারেন্টটা প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে সেম ফেজ সেম অ্যাম্প্লিটিউডে রয়েছে। তাহলে সেম ফেজ সেম অ্যাম্প্লিটিউডে রইলে এই যে আর এর অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে। তাহলে কারেন্ট আর এর মধ্যে দিয়ে যে ফেজে থাকবে আর এর দুই প্রান্তে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আর ওই একই ফেজে থাকবে। কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কারেন্ট লিড করছিল, তার মানে ভোল্টেজ পিছিয়ে ছিল। তাহলে এখানেও ঠিক তাই, যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস সি সে কারেন্টের থেকে পিছিয়ে থাকবে, কারণ আমরা ধরেছি কারেন্ট সবার সমান, সবাই সেম ফেজে রয়েছে। তাহলে এখানে দেখো ভিআর ইকুয়াল টু আইআর, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, সেম ফেজ উইথ দ্য কারেন্ট। ভিসি ইকুয়াল টু আই ইন্টু এক্সি, ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, ল্যাগিং বাই এ ফ্যাক্টর π/2 ফ্রম কারেন্ট, কারেন্টের থেকে π/2 পিছনে রয়েছে।
এবার ফেজার ডায়াগ্রাম আঁকি। তাহলে আমরা কি ফেলেছি দেখো, এক্স অ্যাক্সিসে এই কারেন্টটাকে ফেলেছি। তাহলে এক্স অ্যাক্সিসে যদি কারেন্টটাকে ফেলি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আর ভি আর সে এক্স অ্যাক্সিসে থাকবে, আর ভিসি কোথায় থাকবে, ওয়াই অ্যাক্সিসে। তাহলে আবার আমরা সেই ডায়াগ্রামটা এঁকে তাহলে রেজাল্টেন্ট বের করব, ওসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এখানে ই স্কোয়ার ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। সেখান থেকে আমরা আই আবার বের করে নেবো, আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পাওয়ার হচ্ছে হাফ। তার মানে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 1 / ওমেগা স্কোয়ার সি স্কোয়ার পাওয়ার হাফ। এই জিনিসটাকে আমরা বলি কি জেড। জেড হচ্ছে আর স্কোয়ার প্লাস 1 / ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এইটাকে আমরা বলবো ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, বর্তনীর প্রতিঘাত। আগেরটা ছিল প্রতিবাধা, এটা হলো প্রতিঘাত। এবং আমি বলেছি যে এই ইম্পিডেন্স বা রিঅ্যাক্টেন্স যাই হোক না কেন তার ইউনিট হবে ওহম, আর ইউনিট হবে কি ওহম। তার মানে এই রেজিস্ট্যান্সের মতো ট্রিট করে। তাহলে এখানে দেখো ফেজ অ্যাঙ্গেল যদি আমরা ফাই বলি তাহলে ট্যান ফাই ইকুয়াল টু ভিসি বাই ভি আর। তার মানে এক্সি আই নিচে আর ইন্টু আই, তাহলে এক্সি বাই আর, তাহলে 1 / ওমেগা সি ইন্টু আর। দেখো তোমাদের একটা মনে রাখার জন্য একটা বলছি যে ট্যান ফাই, এটা একটা ছোট টিপস মনে রাখার জন্য। ট্যান ফাই যখন ক্যালকুলেশন করবে ওপরে থাকবে ইম্পিডেন্স, নিচে থাকবে আর মানে রেজিস্ট্যান্স। ইম্পিডেন্স বাই রেজিস্ট্যান্স হচ্ছে ট্যান ফাই। কারণ যখন কম্পিটিটিভ দেবে বা অন্য কোনো পরীক্ষায় দেবে তখন এত টাইম তো পাওয়া যাবে না, তোমাদের এই ট্রিক্সগুলো, ছোট ছোট ট্রিক্সগুলো মনে রাখতে হবে যে ট্যান ফাই মানে কি এক্সি বাই আর, ইম্পিডেন্স বাই আর, তাহলে 1 / ওমেগা সি আর। কস ফাই ইকুয়াল টু ভি আর বাই ই, তার মানে আই আর ইন্টু আই জেড, আর বাই জেড। তাহলে কস ফাই এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওপরে রেজিস্ট্যান্স, নিচে ইম্পিডেন্স। তাহলে আর স্কোয়ার নিচে হচ্ছে আর স্কোয়ার প্লাস 1 / ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, পাওয়ার হচ্ছে হাফ। তাহলে অ্যাভারেজ পাওয়ার কত হলো, ইআরএমএস, আইআরএমএস আর কস ফাই। তাহলে কস ফাই বসিয়ে দিলাম, ইআরএমএস, আইআরএমএস, কস ফাই। এটা হয়ে গেল আমাদের এল, এটা হলো সিআর সিরিজ সার্কিট, শ্রেণী বর্তনী। এরপরে এসো এলসিআর সিরিজ সার্কিট। এরপর আমরা এলসিআর সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব। তার মানে এখানে এল আছে, সি আছে, আর আছে, আর অল্টারনেটিং ইএমএফ আছে। লজিক একই। এখানে আমরা কারেন্ট সবাইকে সেম ফেজার, সেম অ্যাম্প্লিটিউডে দিয়ে দিলাম। তাহলে কিন্তু potential difference across the components will be different. VR equal to IR at same phase with the current, কারেন্টের সঙ্গে একই দশায় রয়েছে। VL equal to IXL, it is leading by a factor π/2 from the current. VC I into XC, it is lagging by a factor π/2 from the current. মানে VL এর যেটা থাকবে সেটা তো কারেন্টের থেকে লিড করবে, আর ভিসি যেটা থাকবে সেটা তো ল্যাগ করবে, মানে পিছিয়ে থাকবে। লেট আস কনসিডার দ্য ফেজার ডায়াগ্রাম। যেহেতু কারেন্টকে, এই যে ভিআর মানে কারেন্টকে আমরা এক্স অ্যাক্সিসে দিয়েছি, তাহলে কারেন্ট এবং ভিআর দুজনেই এক্স অ্যাক্সিসে থাকবে। দেখো ভিএল কি করছে, লিডিং মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে থাকবে, আর ভিসি হচ্ছে ল্যাগিং মানে নেগেটিভ এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে আমরা যদি এর ফেজার ডায়াগ্রামটাকে দেখি, ফেজার ডায়াগ্রামটা কিরকম দেখো, ফেজার ডায়াগ্রাম হচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা বললাম কারেন্টকে ফেলেছি, তাহলে ফেজার ডায়াগ্রামে কারেন্টকে ফেললে এখানে ভিআর তো অবশ্যই থাকবে, ভিএল ওপরে থাকবে ওয়াই অ্যাক্সিস, আর মাইনাস ওয়াই অ্যাক্সিস বা ওয়াই প্রাইম অ্যাক্সিসে থাকবে ভিসি। তাহলে এখানে ছবিতে আমরা কি বলেছি, ও এ মানে হচ্ছে ভিআর, ও বি মানে কোথায় আছে, এই যে ও থেকে বি, এটা হচ্ছে ভিএল, ও সি মানে ভিসি, এখানে আমরা ধরেছি ভিএল গ্রেটার দ্যান ভিসি,
এটা না ধরলেও চলতো, হতেও পারতো ভিসি গ্রেটার দ্যান ভিএল, কিছু যায় আসতো না। এখানে একটা ড্রয়িং আমরা করলাম, এটা কনস্ট্রাকশন, যেমন আমরা জিওমেট্রিতে করি। ও এম বলে একটা লেংথ নিলাম, সেটা কি না, সেটা হলো ভিএল মাইনাস ভিসি। তাহলে এবার এই ডায়াগ্রাম থেকে আমরা কি লিখতে পারি, ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু ভি আর স্কোয়ার মাইনাস ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার। ও এম মানে কি, ভিএল মাইনাস ভিসি, তাহলে ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আই স্কোয়ার, ভিএল মানে কি এক্সএল ইন্টু আই, ভিসি মানে কি এক্সি ইন্টু আই, তার হোল স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। সেখান থেকে তাহলে আই কি বেরোবে, ই ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার পাওয়ার হাফ। তাহলে এইখানে যে কারেন্টের বেলায় কি পাচ্ছি, রুট ওভার আর স্কোয়ার ওমেগা এল, এক্সএল মানে কি ওমেগা এল, আর এক্সি মানে কি 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। এখানে এই যে টার্মটা পাওয়া গেল, এটাকে সেই আগের মতোই আমরা বলবো বর্তনীর প্রতিবাধা বা ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, বর্তনীর প্রতিবাধা বা ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। এবং এটা হচ্ছে ফাই, ফেজাল অ্যাঙ্গেল। তাহলে ট্যান ফাই কি হবে, পিএ বাই ও এ। দেখো ফেজাল অ্যাঙ্গেল ওই একই ব্যাপার, ট্যান ফাই পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর। তাহলে ভিএল ওই বললাম, ওপরে কি থাকবে ইম্পিডেন্স, নিচে থাকবে আর। এখানে ইম্পিডেন্স কত, এক্সএল মাইনাস এক্সি, আর এটা হচ্ছে আর। দেখবে যখন জেড ক্যালকুলেশন হয়েছে তখন আমরা করেছি ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার বা এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। তাহলে একটা বড় একটা ছোট যাই হোক না কেন তার স্কোয়ার আছে, তার মানে ইট ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এল বড় হবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সি বড় হবে, সেটা ফর্মুলার ক্ষেত্রে কিন্তু ইমমেটেরিয়াল, কারণ ওটা যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাস থাকলেও স্কোয়ার করলে দ্যাট উইল কাম পজিটিভ। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি এক্সএল, এক্সএল এর বদলে ওমেগা এল, এক্সি মানে 1/ওমেগা সি বাই আর। পাওয়ার ফ্যাক্টর কস ফাই, কস ফাই মানে কি, কস ফাই মানে ও এ বাই ওপি মানে ভি আর বাই ই, তার মানে আই আর বাই আই জেড মানে আর বাই জেড, আর বাই জেড মানে কি আর, আর নিচে জেড এর ভ্যালুটা বসিয়েছি। তাহলে গড় ক্ষমতা অ্যাভারেজ পাওয়ার, পি অ্যাভারেজ ইকুয়াল টু ইআরএমএস আইআরএমএস কস ফাই। তাহলে ইআরএমএস আইআরএমএস আর কস ফাই এর ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে নিয়েছি। দেখো এখানে একটা ফ্যাক্টর হচ্ছে, যখন কারেন্ট ইন দ্য সার্কিট ইজ ম্যাক্সিমাম, যখন তড়িৎ প্রবাহ সর্বোচ্চ, তখন অনুনাদ অবস্থার সৃষ্টি হয়। ঠিক যেমন আমরা সাউন্ডে পড়েছিলাম, অর্থাৎ যখন নর্মাল ফ্রিকোয়েন্সি আর এক্সটার্নাল ফোর্সের ফ্রিকোয়েন্সি যখন সমান হয়ে যায় তখন হঠাৎ করে ভাইব্রেশন বেড়ে যায়, এটাকে অনুনাদ বলে। এখানেও তেমনি ঠিক তাই, যখন বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সহসা বেড়ে যায়, মানে ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে, তাকে আমরা অনুনাদ বলি। তাহলে অ্যাট রেজোনেন্স অনুনাদের ক্ষেত্রে আই যদি ম্যাক্সিমাম হয় তাহলে জেড হবে মিনিমাম। এখন জেড হচ্ছে দুটো স্কোয়ারের সাম আপ, তাহলে দুটো স্কোয়ারের সাম আপ কোনো নেগেটিভের কোনো ব্যাপার নেই, কোনো গল্প নেই। তাহলে এক্সএল মাইনাস এক্সি ইকুয়াল টু 0, তাহলে এক্সএল ইকুয়াল টু এক্সি, এক্সএল মানে কি ওমেগা এল নিচে 1/ওমেগা সি, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/এলসি, তাহলে ওমেগা ইকুয়াল টু 1/√LC, তাহলে 2πn ইকুয়াল টু 1/√LC, তাহলে n 1/2π ইন্টু 1/√LC। এইটাকেই আমরা বলি কি অনুনাদের কম্পাঙ্ক বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অনুনাদের কম্পাঙ্ক বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, দিস ইজ n। দেখো এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় তাহলে কিরকম গ্রাফটা হয়, এই যে গ্রাফটা উঠতে 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 গিয়ে এই নেমে গেছে, এই হচ্ছে ওমেগা 0, যেখানে গিয়ে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পি মানে পাওয়ার ম্যাক্সিমাম হয়, কারেন্টও ম্যাক্সিমাম হয়।
আর এদের একটা মাঝখানের পয়েন্ট থাকে, সেটাকে আমরা বলি Pmax/√2 বা I0/√2। অবভিয়াসলি এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে RMS ভ্যালু। এখানে আমরা পাই কি, দিস ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ω1, আর এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ω2। তাহলে ω2 বড়, ω1 ছোট। তাহলে এই যে LCR সার্কিটের ব্যান্ডউইথ ডেল্টা ওমেগা ইকুয়াল টু ω2 মাইনাস ω1, অর্থাৎ RMS ভ্যালুও দুটো ওমেগাতে পাওয়া যায়। এই দুটো ওমেগার যে পার্থক্য সেটা হচ্ছে R/L। এখন LCR সার্কিটের একটা ফ্যাক্টর থাকে, কিউ ফ্যাক্টর, যাকে আমরা বলি কিউ গুণক। অ্যাকচুয়ালি কিউ স্ট্যান্ড ফর কোয়ালিটি ফ্যাক্টর। It is defined as the ratio of potential difference across the inductor or the capacitor at resonance to the potential difference across the resistance। মানে হয় ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স মানে VL অথবা VC ডিভাইডেড বাই VR। তার মানে VL-ও করতে পারো, VC-ও করতে পারি আমরা। তাহলে VL বাই অর VC ডিভাইডেড বাই VR, এটাকে আমরা বলি সার্কিটের কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। কিন্তু কন্ডিশনটা হচ্ছে এটা রেজোনেন্সেই হবে। তাহলে এটা হলো XL ইন্টু I, নিচে হলো R ইন্টু I, বা XC ইন্টু I, নিচে R ইন্টু I, যে কোনো একটা আমরা ভ্যালু ধরি। তাহলে I কেটে গেছে, তাহলে XL এর জায়গায় আমরা বসালাম ω0। ω0 স্ট্যান্ড ফর রেজোনেন্স, রেজোনেন্সে হচ্ছে ω0। তাহলে কিউ ইকুয়াল টু ω0-র ভ্যালু কত রেজোনেন্সে, 1/√LC ইন্টু L/R। তাহলে কিউ ফ্যাক্টর ইকুয়াল টু 1/R√LC। তাহলে আমরা সবকটা সার্কিটই পড়লাম। একটা সিরিজ সার্কিট পড়েছি, এল পড়লাম, আর পড়লাম, সি পড়েছি। এল, সি, আর তিনটে আলাদা করে পড়লাম। LR সিরিজ, CR সিরিজ, LCR সিরিজ। আমাদের অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে এই কম্পোনেন্টের প্যারালাল সার্কিট কিন্তু আমাদের কম্পিটিটিভ অবধি, মানে যেই মেন অবধি নেই, অ্যাডভান্সে অল্প একটু অ্যাপ্লিকেশন আছে, কিন্তু যেই মেন অবধি নেই, যেই মেন অবধি কিন্তু আমাদের এই সিলেবাসটাই রয়েছে, অর্থাৎ ফেজার ডায়াগ্রাম দিয়ে সার্কিট অ্যানালিসিস। আর একটা সার্কিট যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে LC অসিলেটর। দেখো, LC অসিলেটরটা একটু বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে একটা ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে একটা ইন্ডাকটেন্স। দুজনের কারুর মধ্যে চার্জ নেই, কিচ্ছু নেই, এরা মানে নিউট্রাল, সোজা কথায়। এখন একটা ইন্ডাকশন কয়েলকে আমরা বাইরে থেকে চার্জ দিতে পারি না। আমরা যা কিছু চার্জ দিতে পারি সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সকে। একটা ক্যাপাসিটেন্সকে আমরা চার্জ দিয়ে দিলাম। দিস ইজ সামথিং সিমিলার লাইক এ সিম্পল পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলামকে আমরা একটা রেস্টোরিং ফোর্স দিলাম, সে দুলতে আরম্ভ করলো, দুলতে থাকছে। আমরা ভাবছি এ লাইফ লং দুলে যাবে, কিন্তু বাইরের ড্যাম্পিং ফোর্সের জন্য খানিকক্ষণ পরে গিয়ে ওটা থেমে যাবে। এখানেও তেমনি ক্যাপাসিটরকে আমি চার্জ দিলাম, ক্যাপাসিটর চার্জটা বাড়তে কি করলো, স্যাচুরেশনে পৌঁছে গেল। স্যাচুরেশনে পৌঁছে গিয়ে কি করলো, এর মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ তৈরি করলো। স্বাভাবিকভাবেই এই ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা ডেফিনেট ডিরেকশনে হবে। এই করতে ম্যাগনেটিক ফ্লাক্সের যে স্যাচুরেশন বা ম্যাগনেটিক ফ্লাক্সও স্যাচুরেটেড ভ্যালুতে এসে গেল। তাহলে আর কোনো রকম এর কোনো ক্ষমতা নেই। তখন আবার ক্যাপাসিটরটাকে চার্জ করবে, কিন্তু ক্যাপাসিটরটাকে চার্জ করলে কি হবে, সেই লেনজেস ল ফলো করতে হবে। তার মানে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি আমি যে পোলারিটিতে চার্জ দিয়েছি, মানে যেটায় প্লাস ছিল আর অন্যটায় মাইনাস ছিল, এখন তার পোলারিটিটা রিভার্স হয়ে যাবে। তাহলে এই করে এখান থেকে এই এনার্জিটা এসে এইখানে ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে স্টোর হবে। স্টোর হতে এ আবার স্যাচুরেশনে আসবে। স্যাচুরেশনে এসে আবার কি করবে, এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করবে, কিন্তু সেই আবার লেন্সেস ল, অর্থাৎ আগের বার ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে সৃষ্টি হয়েছিল, যেদিকে প্রডিউস হয়েছিল, এবার তার উল্টো দিকে হবে। আবার একে চার্জিং করবে, এবার চার্জিংটা একদম প্রথম আমি যেরকম চার্জ করেছিলাম সেরকম হবে।
So this process continues, and LC oscillator works by transferring energy back and forth between a capacitor and a inductor. তার মানে back and forth মানে যাওয়া আসা, ঠিক যেমন সিম্পল পেন্ডুলাম যাতায়াত করতো তেমনি এখান থেকেও এনার্জি যাতায়াত করবে, ক্রিয়েটিং অসিলেটর অ্যাট স্পেসিফিক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। মানে ও যখন দুলতে আরম্ভ করবে বা অসিলেট করবে তখন একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ও একটা অসিলেটর তৈরি হবে, মানে কিন্তু সেই কন্ডিশনটা থাকবে কিন্তু রেজোনেন্স। This continuous exchange of energy between the capacitors, electric and inductor's magnetic field result a sustained oscillating wavefront. তার মানে ক্যাপাসিটেন্সের মধ্যে রয়েছে ইলেকট্রিক ফিল্ড আর ইন্ডাকটেন্সের মধ্যে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে যে কন্টিনিউয়াস চেঞ্জ হবে তার ফলে একটা কম্পনশীল তরঙ্গ মুখের সৃষ্টি হবে, যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পড়বো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সূত্রপাত এখান থেকেই হয়। The capacitor is charged initially, a strong electric energy is produced in it. প্রথমে ক্যাপাসিটরটাকে চার্জ করা হলো, তার ফলে কি হলো যে তার মধ্যে একটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হলো। When the capacitor is connected to the inductor, যখন ক্যাপাসিটরটাকে ইন্ডাক্টর বা আবেশ কুণ্ডলীর মধ্যে যুক্ত করা হয়, it begins to discharge. এই ডিসচার্জ হতে শুরু করে, তড়িৎ আধান ক্ষয় করতে শুরু করে, ট্রান্সফারিং ইটস স্টোরড এনার্জি ইন দ্য ইন্ডাক্টর। তার মানে এর মধ্যে যে শক্তি সঞ্চিত ছিল সেটা ইন্ডাক্টরের মধ্যে সঞ্চালিত করে দেয়। দ্য ডিসচার্জ কারেন্ট ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ইন্ডাক্টর। মানে সে যখন ক্ষমতার বা শক্তির হস্তান্তর করে তখন কি হয়, ইন্ডাক্টরের পারিপার্শ্বিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। As the capacitor discharged completely, ক্যাপাসিটর যখন পুরো ডিসচার্জ করে দিল, the magnetic field around the inductor collapses. তখন ওই যে আবেশ কুণ্ডলীর পারিপার্শ্বিকে যে চৌম্বক ক্ষেত্র সে একটা বিভবের সৃষ্টি করে এবং ধারকটিকে and charges the capacitor in opposite direction। এই যেটা আমি বললাম যে ইনিশিয়ালি যেরকম চার্জ ছিল, চার্জের যে পোলারিটি ছিল সেই পোলারিটিটা পাল্টে যায়, বিপরীত হয়ে যায়। This process repeats with the energy oscillating between electric field of the capacitor and the magnetic field of the inductor। তার মানে এই যে শক্তির হস্তান্তর, মানে শক্তি যে আদান প্রদান হয়, এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকে। দেখো এই এলসি অসিলেটর আমরা জানি তো আইডিয়াল সিম্পল পেন্ডুলামের মতো, তাহলে কার্চফের সেকেন্ড ল থেকে আমরা কি বলতে পারি, মাইনাস এল ডিআই বাই ডিটি মাইনাস কিউ বাই সি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে ডিআই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কিউ এল বাই সি। এখন আই মানে কি, ডিকিউ বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি ডিকিউ বাই ডিটি মাইনাস এল বাই 1 বাই এল বাই সি ইন্টু কিউ, তাহলে ডি স্কোয়ার কিউ ডি টু কিউ বাই ডিটি টু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কিউ, যেখানে ওমেগা স্কোয়ার হচ্ছে 1 বাই এলসি। তার মানে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেরোলো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কার বেরোয়, আইডিয়াল সিম্পল হারমোনিক মোশন। যে কোনো সরল সমঞ্জস গতির ক্ষেত্রে এই আইডিয়াল ইকুয়েশনটা বেরোয়, যেটা আমরা ওয়েভ অসিলেশন যেখানে পড়েছি সেখানে এটা হচ্ছে অসিলেশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা ওখানেও পড়েছিলাম, এখানেও পড়েছি। ওখানে কি এনার্জি ট্রান্সফার হচ্ছিল, মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পোটেনশিয়াল। এখানে কি ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ম্যাগনেটিক, ম্যাগনেটিক এনার্জি থেকে আবার ইলেকট্রিক্যাল। একটা এলসি অসিলেটরের টোটাল এনার্জি কনজার্ভ থাকে। কেন কি না, একটা এলসি অসিলেটরের এনার্জি কি বললাম, ক্যাপাসিটরের এনার্জি আর ইন্ডাক্টরের এনার্জি। এখন
ক্যাপাসিটরের এনার্জি তৈরি হয়, ক্যাপাসিটর এনার্জি থেকে ইন্ডাক্টরে যায়, আবার ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটরে যায়, এই যে প্রসেসটা চলতে থাকে। ধর একটা অ্যাট এনি ইনস্ট্যান্স ক্যাপাসিটরের মধ্যেও কিছু এনার্জি আছে, ইন্ডাক্টরের মধ্যেও কিছু এনার্জি আছে। দ্যাট ইজ কিউ বাই টু সি হাফ এল আই স্কোয়ার। এখন আমরা কিউটাকে ধরেছি কিউ জিরো সাইন ওমেগা টি, তাহলে আই ইকুয়াল টু কিউ জিরো ওমেগা কস ওমেগা টি। ফাইন, তাহলে এবার এই ভ্যালুগুলো বসিয়ে দিই। কিউ জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিভাইডেড বাই টু সি হাফ, এখন একটা ইন্ডাক্টরের মধ্যে এনার্জি কত, হাফ এল আই স্কোয়ার, তাহলে হাফ এল আই বলেছি আমরা কিউ জিরো ওমেগা কস ওমেগা টি, তাহলে কিউ জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, তাহলে কিউ জিরো স্কোয়ার বাই টু সি। আর এখানে দেখো ওমেগা স্কোয়ার মানে ওয়ান বাই এল সি, এই এল কেটে গেল, তাহলে কিউ স্কোয়ার বাই টু সি কস স্কোয়ার ওমেগা টি, তাহলে কিউ জিরো স্কোয়ার, এখানে এটা কিউ জিরো হবে অবভিয়াসলি, কিউ জিরো স্কোয়ার, এটা কিউ জিরো হবে, এটাও ঠিক আছে, এটাও কিউ জিরো হবে, কিউ জিরো স্কোয়ার বাই কিউ জিরো স্কোয়ার বাই কিউ জিরো স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি বাই টু সি, তাহলে এখান থেকে কিউ জিরো বাই টু সি হলে সাইন স্কোয়ার cos square, তার মানে q0 square by 2c. This is the total energy. q0 is a constant, capacitance of the capacitor is constant, তাহলে total energy ও constant থাকবে। চলো কিছু গাণিতিক সমস্যা বা সিচুয়েশন হ্যান্ডলিং করি আমরা। Find the inductive reactance of an inductor L equal to 2 Henry connected to an AC of frequency 50 Hz. তাহলে inductive reactance কত, XL আমরা পড়লাম ওমেগা ইন্টু এল, ওমেগা হচ্ছে 2 পাই n ইন্টু এল, সো করেসপন্ডিং ভ্যালু 2 পাই, n হচ্ছে 50, এল হচ্ছে 2, তার মানে 200 পাই ওহম। ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিটের সমান। Find the expression of current, its mean value and RMS value. দেখো এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, একটা ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটার দেওয়া থাক, তাহলে এখানে ভোল্টেজ পেয়ে গেলাম, ওমেগা পেয়ে গেলাম, ওমেগা তো এখান থেকে পেয়ে যাব 10, টি এর কোফিসিয়েন্ট মানে 10। এখানে ক্যাপাসিটার দিয়ে দেওয়া থাকে মানে আমাকে ভোল্টেজ দিয়ে দিয়েছে, কারেন্ট কে বের করতে হবে। তাহলে কারেন্ট কি করবে না, কারেন্ট তো একটা ফেজ ফ্যাক্টরে থাকবে, কারেন্ট তো একটা ফেজ ফ্যাক্টরে থাকবে। তাহলে কারেন্টকে ফেজ ফ্যাক্টর মানে হচ্ছে কারেন্ট কি করবে, কারেন্ট এখানে ইএমএফ পিছিয়ে থাকে, তার মানে কারেন্ট এগিয়ে থাকবে। তাহলে কারেন্ট হচ্ছে 2 পাই বাই 6 প্লাস পাই বাই 2, যা আছে তাই, মানে কারেন্টের যা ফেজ আছে সেখান থেকে একটা পাই বাই 2 যোগ হয়ে যাবে। আর জেড মানে কি, 1 বাই ওমেগা সি, জেড মানে 1 বাই ওমেগা সি। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটার ভ্যালু দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি 2 মাইক্রোফ্যারাড দেওয়া থাকলে মানে এটা দেওয়া থাকবে আর কি। তার মানে 10 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটাকে ক্যালকুলেশন করলে এলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে 10t প্লাস 2 পাই বাই 3, এবং কারেন্ট বের করছি আমরা, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স চেয়েছে, ইম্পিডেন্স চেয়েছে, অ্যান্ড এক্সপ্রেশন অফ কারেন্ট। এটা হচ্ছে এলআর সার্কিট, 2 পাই হেনরি, আর এটা হচ্ছে আর হচ্ছে 200 হেনরি, ভোল্টেজ বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে ভোল্টেজ আমার বলে দেওয়া আছে, তাহলে ওমেগা এখান থেকে বের করে নিতে পারবো। ওমেগা হচ্ছে টি এর কোফিসিয়েন্ট মানে 100 পাই। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কত, এক্সএল ওমেগা এল, তাহলে ওমেগা কত 100 পাই, এল কত 2 বাই পাই, কেটে কুটে দাও 200 ওহম। ইম্পিডেন্স Z ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে 200 স্কোয়ার, এই যে আর হচ্ছে 200 স্কোয়ার, আর ইম্পিডেন্স পেল 200, 200 স্কোয়ার, তার মানে 200 √2 ওহম। ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স
বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। ফেজ ডিফারেন্স আমি বলেছিলাম প্রথমে ওপরে কি থাকবে, ইন্ডাকটেন্স, নিচে থাকবে রেজিস্ট্যান্স। তাহলে এখানে ইম্পিডেন্সের বা ইন্ডাকটেন্স শুধু কয়েল আছে, তাহলে কয়েলের জন্য হবে ওমেগা এল, নিচে আর। তাহলে ওমেগা এল কত, 200, আরও 200 মানে 1, তাহলে ফাই হচ্ছে π/4। এখন দেখো রেজিস্ট্যান্স এই যে সার্কিটটা, এই সার্কিটটায় যা কারেন্ট আছে, তার মানে এই যা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজের থেকে ভোল্টেজ আর আর এর মধ্যে কারেন্ট একই ফেজে থাকবে, কিন্তু এখানে এই যে এল এর অ্যাক্রসে ভোল্টেজ কি থাকবে, এগিয়ে থাকবে, ভোল্টেজ এগিয়ে থাকবে, তার মানে অবভিয়াসলি কারেন্ট পিছিয়ে থাকবে। কিন্তু এখানে কারেন্ট ভোল্টেজের তো ওই রিলেশন আমরা এখানে পাবো না। কেন পাবো না, না এখানে যেহেতু এটা ফেজার ডায়াগ্রাম হচ্ছে, তার মানে এদের দুজনের মধ্যে একটা ফেজের তফাৎ থাকবে। অর্থাৎ ফেজটা কত, না ফেজটা হচ্ছে π/4। এখানে আর আলাদা করে ওই π/2 লিড করছে বা ল্যাগ করছে এখানে বলার দরকার নেই। এটা হচ্ছে π/2 হচ্ছে ডিফারেন্স। এটা প্লাস মাইনাসও তোমরা করতে পারো, এটা তো কিচ্ছু যায় আসে না, প্লাস মাইনাসও করা যায়। এখানে প্লাস দিয়ে করেছি মানে তোমাকে প্লাস দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। এটা ডেফিনেটলি এটা প্লাসেও থাকতে পারে বা মাইনাসেও থাকতে পারে। আমরা পরের অঙ্ক গিয়ে একদম শিওর হয়ে যাবো যে এটা প্লাসে থাকবে কি মাইনাসে থাকবে। যখন দুটো কম্পোনেন্ট থাকবে এল আর বা সি আর, তখন এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। সো ইউ ক্যান ইউজ প্লাস মাইনাস সাইন। তাহলে এটা হচ্ছে ইজেড, জেড কত ছিল 200√2, তাহলে 200√2 1/√2 সাইন 100πt প্লাস π/4 অ্যাম্পিয়ার। এখানে দেখো, এখানে বলেছে একটা এল আছে 0.16, একটা ক্যাপাসিটার আছে, একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা কারেন্ট আছে। সবকিছুই জানতে চেয়েছে এখানে, একটা একটা করে বের করি আমরা। কারেন্ট দিয়ে দিয়েছে, অন্য অঙ্কগুলোতে ভোল্টেজ দেয়া ছিল, কিন্তু এখানে কারেন্ট দিয়ে দিয়েছে। তাহলে পিক ভ্যালু অফ কারেন্ট কত, I0 10 অ্যাম্পিয়ার। পিক ভ্যালু জানতে চেয়েছে। ওমেগা হচ্ছে টি এর সঙ্গে কোফিশিয়েন্ট মানে 100 রেডিয়ান। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এক্সএল মানে ওমেগা এল, ওমেগার ভ্যালু বসাও, এল এর ভ্যালু বসাও 16 ওহম। ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এক্সি 1/ωc, সি বলে দিয়েছে এখানে 500 মাইক্রোফ্যারাড, তাহলে 500 × 10⁻⁶ মানে 20 ওহম। তাহলে আর স্কোয়ার এক্সএল মাইনাস এক্সি। দেখো এখানে একটা জিনিস আমি শিখিয়ে দিই, এক্সএল আর এক্সি তুমি আলাদা করে বের করেছো, তাহলে এক্সএল দেখো কত বেরিয়েছে 16, এক্সি কত বেরিয়েছে 20। তার মানে এই যে সার্কিট এটা সিরিজ সার্কিট, কিন্তু এর নেচার কিন্তু ক্যাপাসিটিভ হবে। কারণ ক্যাপাসিটিভ মানে দেখো ক্যাপাসিটিভ কেন হবে না, ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স বেশি, তার মানে ক্যাপাসিটার এই সার্কিটে ডমিনেটিং রোল করছে। এই সার্কিটে ক্যাপাসিটার ডমিনেটিং, সেই জন্য এই সার্কিটের ওভারঅল নেচারটা ক্যাপাসিটিভ হবে। তাহলে এখান থেকে ট্যান ফাই হচ্ছে এক্সি মাইনাস এক্সএল বাই আর 4/3। এটা তোমাদের এমসিকিউর পরীক্ষায় এরকম থাকলে ভ্যালু দিয়ে দেওয়া থাকবে যে ফাই ইকুয়াল টু 53 ডিগ্রি। আর পিক ভ্যালু অফ ভোল্টেজ V0 ইকুয়াল টু I0 ইন্টু জেড মানে 10 × 5 মানে 50 ভোল্ট। এই যে বললাম এক্সি গ্রেটার দেন এক্সএল, সো দ্য সার্কিট বিহেভস অ্যাজ এ ক্যাপাসিটিভ সার্কিট। এক্সএল যদি বড় হতো তাহলে ইন্ডাকটিভ সার্কিট। সো দ্য ভোল্টেজ, এবার ক্যাপাসিটিভ মানে কি, আমাকে কারেন্ট দিয়েছে, তাহলে ভোল্টেজ এখানে কি করবে, এখানে ল্যাগ করবে, ভোল্টেজ এখানে ল্যাগ করবে মানে পিছিয়ে থাকবে। তাহলে ভিটি ইকুয়াল টু V0 সাইন 100πt মাইনাস ফাই। এবার ওখানে শুধু 100πt ছিল, আর তো কোনো কম্পোনেন্ট ছিল না, তাহলে 100t মাইনাস 53 ডিগ্রি, এত ভোল্ট। এবার আলাদা আলাদা করে আমরা কম্পোনেন্টে ভাঙছি। কি কম্পোনেন্টে ভাঙছি না, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস রেজিস্ট্যান্স। আমরা জানি কারেন্ট এবং আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সমান হয়। তাহলে VR ইকুয়াল টু I0 ইন্টু আর সাইন 100t। তাহলে I0 ইন্টু আর করলে 30 পাবো, সাইন 100t ভোল্ট।
এটা গেল আর এর অ্যাক্রসে। আর যখন ইন্ডাক্টরে করব তখন ইন্ডাক্টর কি করবে, আমার এখন আর গোটা সার্কিট দেখলে হবে না, এখন শুধুমাত্র আমরা ইন্ডিভিজুয়াল সার্কিট দেবো। তাহলে এল এর অ্যাক্রস মানে এল এর ইন্ডাকটিভে কারেন্টের থেকে সে π/2 ফেজে এগিয়ে থাকবে। আমাকে কারেন্ট দেওয়া আছে, তাহলে কারেন্টের থেকে সে π/2 ফ্যাক্টর এগিয়ে থাকবে। তাহলে এটা হবে I0 ইন্টু এক্সএল, এক্সএল ইন্টু I0 করলে 160 সাইন 100t প্লাস π/4 ভোল্ট। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ π/2 ফেজালে পিছিয়ে থাকবে। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে π/2 ফেজালে পিছিয়ে আছে, তাহলে আমাদের কারেন্ট দেওয়া আছে, তাহলে কারেন্টের যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে মাইনাস π/2 হবে। তাহলে I0 ইন্টু এক্সি, I0 ইন্টু এক্সি হচ্ছে 200, তাহলে ভিসির এখানে ভ্যালুটা বসাবো। আচ্ছা, তাহলে অবভিয়াসলি এখানে মাইনাস π/2। পাওয়ার ফ্যাক্টর cos phi আমি বলে দিয়েছিলাম, cos phi মানে r/z, তাহলে r/z মানে ভ্যালু বসিয়ে দিলাম 3/5, তাহলে অ্যাভারেজ পাওয়ার কত Vrms Irms cos phi, তাহলে V0/√2 I0/√2 cos phi, তার মানে 50/√2 10/√2 3/5 মানে 105 ওয়াট। তোমরা এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো একদম বুঝতে পারছো যে এগুলো একদম ফর্মুলা বেসড এবং একটু লজিক্যাল বেসড। তোমাকে মনে রাখতে হবে ক্যালকুলেশনের এমন কিছু যায় মানে খুব ভারী ক্যালকুলেশন, খুব কঠিন ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশন খুব সোজা, কিন্তু লজিক্যাল ইন্টারপ্রিটেশনটা খুব স্ট্রং হওয়া দরকার। সেই জন্য থিওরিটিক্যাল পার্টটা খুব ভালো করে পড়বে। আর যে নিউমেরিক্যাল সেকশনগুলো আমি করিয়ে দিয়েছি, যে প্রবলেমেটিক সিচুয়েশন প্রবলেম সলভিং স্কিল আমি শিখিয়ে দিয়েছি, সেইগুলো ভালো করে করবে। আর বাকি তোমাদের কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে অনুশীলন করবে। অসুবিধা হলে তোমরা মেসেজ সেকশনে এসে জানাতে পারো। থ্যাংক ইউ।